ইভেন্টে যান এবং তারপরে উনি বলেন যে এটা ইলিগাল হচ্ছিল এবং দোষীদের শাস্তি দেওয়া হবে, এটা বলেছেন। সারা বাংলায় এরকম অবৈধ নির্মাণ কুচবিহার থেকে কাঁথি চলছে, গোটা কলকাতা তো কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করেই দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়াকফের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায়। ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে এই সরকারের আমলে কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে যেভাবে গোটা কলকাতা জুড়ে লুট হয়েছে তার একটা তদন্ত হওয়া দরকার। এবং খোঁজ নিয়ে হয়তো দেখবেন যে সমস্ত সম্পত্তির উপরে বহুতল নির্মাণ হচ্ছে সেগুলোর সঙ্গে কোথাও কোথাও ওয়াকফ সম্পত্তির সম্পর্ক আছে। গোটা কলকাতা জুড়ে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে এই বাংলার তৃণমূল জমানায়। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি কথা। কারণ সেখানে সব থেকে বেশি চুরি হয়, সেখানে সব থেকে বেশি দুর্নীতি হয়, সেখানে সব থেকে বেশি ঘোটালা হয়, তাই সেখানটাই বিল্ডিং ভেঙে পড়ে। গোটা কলকাতা যদি লুট হচ্ছে এইভাবেই। একদিকে ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা ঢুকছে, কারা দিচ্ছে? যারা অবৈধ উপায়ে রোজগার করে তারা খাতির করছে। তদন্ত হোক, দেখতে পাবেন এগুলো সব। দাদা, মেয়র এবং পুরমন্ত্রী বলছেন যে 13 বছর আগে বামফ্রন্টের জামানায় এটা, কিন্তু ওখানে যিনি মেয়র পরিষদ রয়েছেন বড় চেয়ারম্যান, তিনি বলছেন 1 বছর আগে তৈরি হয়েছে। আরে আমি তো দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। পরিকল্পিতভাবে গোটা কলকাতাকে কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে গোটা কলকাতা জুড়ে। নিয়ম কানুন কিছু মানা হয় না, শুধু পয়সা দিলে সব কাজ হয়। পয়সা ফেঁকো তামাশা দেখো, এটা হচ্ছে কলকাতা পুরসভা। সারা বাংলার মতন কলকাতা পুরসভাও একই স্লোগানে বিশ্বাস করে, পয়সা ফেঁকো তামাশা দেখো। দাদা, মেয়র যখন বলছেন 13 বছর আগে বামফ্রন্ট আমলে, তখনই তৃণমূল সাংবাদিক সম্মেলন করে বলছেন যে এটা গাফিলতি ছিল। বলছি তো, গাফিলতি ছিলই, নাহলে ভাঙবে কি করে? কারণটা তো বলেই দিলাম। দুর্নীতিটা সব থেকে বড় কারণ, লুটটা সব থেকে বড় কারণ। এক কথা কতবার করে বলবো আর? ভোট ঘোষণা হয়ে গেছে, সেই জায়গায় ক্ষতিপূরণ দিচ্ছে, এটা কি দেওয়া সম্ভব? মেয়র এবং মুখ্যমন্ত্রী দুজনেই ক্ষতিপূরণ ঘোষণা করেছিল। দেখুন, ইলেকশন কমিশন ঠিক করবে এটা, কারণ রাজ্য বলে তো একটা বস্তু আছে। ক্ষতিপূরণ দেওয়ার নামে ম্যানেজ করার চেষ্টা করছে না ভোট প্রভাবিত করার চেষ্টা করছে, ইলেকশন কমিশন দেখা দরকার। আমি এটা বলতে পারি না যে একটা বাড়ি ভেঙে গেল, কারোর মৃত্যু হলো, তাদেরকে কিছু সাহায্য করো না, আমি এ কথা বলতে পারবো না। আমাদের পার্টি বলে দিয়েছে তো, ইলেকশন বন্ড মানে একটা তোলা আদায়ের যন্ত্র। ইলেকশন বন্ডের নাম, ইলেকশন বন্ডকে হাতিয়ার করে আজকে ভারতবর্ষে যারা ক্ষমতায় আছে তারা তাদের ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে ভয় ভীতি দেখিয়ে তোলা তুলেছে। ইলেকশন বন্ড মানে কি? তোলাবাজির একটা অস্ত্র। একইভাবে তৃণমূল, তারা রাজ্যের পার্টি কিন্তু ভারতবর্ষে তারা দ্বিতীয়। দিদি সব বিষয়ে এগিয়ে আছে না অন্য রাজ্যের থেকে? এটাতেও এগিয়ে আছে অন্য রাজ্যের থেকে। দুর্নীতিতে, চুরিতে, ধান্দাবাজিতে অন্য রাজ্যের থেকে এগিয়ে আছে। সেখানে দিদি 2 নম্বর স্থান করে নিয়েছে। এখনও মোদিকে টপকাতে পারেনি, কারণ মোদি ওর থেকে আরও এগিয়ে আছে। প্রায় 8,000 কোটি টাকার উপরে মোদির হাতে। দিদিরও টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে, 1200 থেকে 1600, এখন 1700 কোটিতে চলে গেছে। তা এবার বাংলার মানুষ দেখুন, মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষের কথা বলে হাওয়াই চপ্পল পরে কিছু নেই কিছু নেই কিছু জানে না হাওয়া খেয়ে থাকে বলে যে বাজারে ভোটের ফেরি করে বেড়ায়, তার সম্পত্তির পরিমাণ, তার পার্টির ধন কোথায় কত টাকা দেখে নিন। তাও এটা শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। নেতাদের ঘরে, পার্টির নেতাদের কাছে, আরও নানা জায়গায়, বিদেশের ব্যাংকে খোকাবাবুর কত জায়গা ছড়িয়ে আছে। পশ্চিম মানে প্রশান্ত মহাসাগরের দেশ থেকে ভারতবর্ষ পর্যন্ত নানা প্রান্তে খবরে প্রকাশ খোকাবাবুর টাকা ছড়িয়ে আছে। দাদা, আপনাদের সঙ্গে বামেদের যে অ্যালায়েন্স, আজকে তো সম্ভবত আপনাদের প্রার্থীও ঘোষণা হতে পারে, এবং আইএসএফ এর সঙ্গে যে অ্যালায়েন্স বামেদের সঙ্গে, সেটা কত দূর
আমার জানা নাই আইএসএফের সঙ্গে কার কি অ্যালায়েন্স। আমাদের অ্যালায়েন্স ঠিক না, আমরা কিছু আসনে লড়বো, যেখানে পারবো সেখানে লড়বো, যেখানে পারবো না সেখানে লড়বো না, এটাই আমাদের অ্যালায়েন্স। আইএসএফের সঙ্গে আমি জানি না, ওটা আমার সব সাবজেক্ট না। আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে না, আমরা আইএসএফের ব্যাপারটা জানি, ওটা বাম জানে। আইএসএফের সঙ্গে আমাদের কোনো সরাসরি কথা হয়নি। আমাদের তো অনেক আশা, যখন চিফ ইলেকশন কমিশনার বলছে আমি সবার জন্য নিরাপত্তা দেবো, সকলকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবো, সকলে ভোট দেবেন, আমাদের অনেক আশা। কারণ আমরা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত নির্বাচনে না আশা, না ভরসা, না আস্থা, না বিশ্বাস, এখানে লুট ছাড়া কিছু হয় না। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্বাচনে আমাদের আশা, বিশ্বাস, এখানে লুট হবে না। অর্থাৎ আমাদের দাবি একটাই, নির্বাচন কমিশনের কাছে ছিল, বাংলা থেকে আমি দাবি করেছিলাম সব থেকে আগে গিয়ে, যে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পারে না, ভোট দিতে চাইলেও তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না। তাই বাংলায় কড়া ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে যেন মানুষকে ভোট দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়, নিরাপদে, নির্বিঘ্নে, নির্ভয়ে মানুষ যেন ভোট দিতে পারে। তাই সেই নিরাপদে ভোট দেওয়ার জন্য 7 দফার জায়গায় 70 দফা করতে পারে, আমাদের কিছু যায় আসে না। 1 দফাও করতে পারে, 7 দফাও করতে পারে, 70 দফাও করতে পারে। আমাদের বক্তব্য, নির্বাচন কমিশন নিশ্চিত করুক যে প্রত্যেকটা ভোটার নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এবং নির্বাচনের একদিন আগে নয়, নির্বাচন যেদিনকে হবে তার অনেক দিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হওয়া দরকার বলে আমি দাবি করে এসেছি। সর্বভারতীয় কংগ্রেসের কমিটির মুখপাত্র জয়রাম রমেশ বলছেন পশ্চিমবঙ্গের 7 দফা ভোটটা ঠিক হয়নি। সেটা জয়রাম রমেশ বলেছে, তাকে জিজ্ঞেস করুন। ঠিক বেঠিক তো অন্য ব্যাপার, আমরা পশ্চিমবঙ্গে থাকি, ভোট হয় না সেই কথাটাই বলেছি নির্বাচন কমিশনকে। আপনারা তো স্বাগত জানিয়েছেন 7 দফা ভোট। আমি তো বলেছি ঠিকই আছে, আমার 7 দফা বলে কথা নাই। 7 দফা হোক, 70 দফা হোক, 700 দফা হোক, 1 দফা হোক, ভোট নিশ্চিন্তে মানুষ দিতে পারে সে ব্যবস্থা করুক। এখন 7 দফা হলো, ভোট দিতে পারলো না মানুষ, বেকার। কিন্তু 1 দফা হলো, সবাই ভোট দিতে পারলো, এটা অনেক বেশি ফলপ্রসূ। আমার বক্তব্য, নির্বাচন কমিশন যেহেতু নির্বাচন পরিচালনা করে, সে কিভাবে করবে আমি তাকে ডিকটেট করতে পারি না, কিন্তু আমি তাকে এটা দাবি করতে পারি মানুষ নির্ভয়ে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে ভোট দিক। সেটা আপনি যে দফা করাতেই সম্ভব। 7 দফা যদি হয় ফুলপ্রুফ, তো 7 দফা, 70 দফার প্রয়োজন হলে 70 দফা, 1 দফার প্রয়োজন হলে 1 দফা। আমাদের বক্তব্য, ভোট নির্ভয়ে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে হোক। হ্যাঁ, আমি রমজান মাসে শেষে যখন পবিত্র ঈদুল ফিতর উৎসব পালিত হয়, তখন আপনারা জানেন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এবং সংখ্যালঘু অধ্যুষিত এই সমস্ত জেলার মানুষ সব ফিরে আসে কাজকর্ম থেকে উৎসব পালন করতে, পরব পালন করতে। ঈদের পরব সবথেকে বড় পরব, এই পরব পালন করতে তারা ফিরে আসে তাদের গ্রামে, তাদের বাড়িতে, তাদের আত্মীয় স্বজনের কাছে। সেই সময় প্রচণ্ড ট্রেনের রাশ হয়, প্রচণ্ড ভিড় হয় সেই সময় ট্রেনে। তাই এখন থেকে আমি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চেয়েছি, এখন থেকে আপনারা এমনভাবে পরিকল্পনা করুন যাতে ঈদের সময়, এই পবিত্র পরবের সময় এই সমস্ত এলাকায়, সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে মানুষ যাতে আরামে আসতে পারে তার ব্যবস্থা আপনারা করুন। এখন থেকে আমি বলেছি, আমি কথাও বলছি এটা করার জন্য আমি আরও প্রচেষ্টা করবো। এটা আমি প্রত্যেক বছরই করি, এটা নতুন কিছু নয়, প্রত্যেক বছরই করি, এবারও আমি করব। এই গরমের মধ্যে কষ্ট করে মানুষ তাদের পরিবারের কাছে আসবে উৎসব পালন করতে, এটা দেখতে আমাদেরও খারাপ লাগে। তাই ট্রেনের ব্যবস্থা করা হোক, দেশে তো ট্রেনের অভাব নেই। বিশেষ সময়ে, বিশেষ এলাকায়, বিশেষ পরবের কারণে অনেক বেশি ট্রেনের ব্যবস্থা করা হোক। আজকে যেমন অযোধ্যায় বেশি ট্রেন দেওয়া হয়, কারণ সেখানে মানুষ যায় বলে। ঠিক আবার যেখানটায় মানুষ আসবে, আমরা জানা আছে সেখানেও তো একটা পরব, উৎসব, পরব, তিওহার সব কিছুতেই ট্রেনের বিন্যাস হয় এলাকা অনুযায়ী, রাজ্য অনুযায়ী।
ট্রেন চলাচলের বিন্যাস ঘটে। সেই বিন্যাস ঘটিয়ে আমাদের রাজ্যে এই সমস্ত জেলাগুলোতে বেশি বেশি করে ট্রেন যোগাযোগের জন্য, মানুষের যাতায়াতের সুবিধার জন্য আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর ব্যবস্থা করা হোক। দাদা, বাইপাস তৈরি হয়েছে, যে বাসুদেবখালীতে কোনো রকম সার্ভিস রোড না থাকার জন্য গত 2 মাসে প্রায় 20 জন দুর্ঘটনার মধ্যে মারা গিয়েছে, এবং ওখানকার লোকেরা দাবি করছে যে একটা অন্ততপক্ষে সার্ভিস রোড আর কি আপনার কিছু বলেছে। আমাকে বলেছিল এর আগে, আমি কথা বলেছি ওদের সঙ্গে। এখন রাস্তা তো একদিনে শেষ হয়ে যায়নি, এই রাস্তা কাজ চলছে, এটা নিশ্চয়ই আমরা আবার দাবি করব। কারণ এর আগে বলরামপুরের দিকে একটা সার্ভিস করার ব্যবস্থা করছি। সাধারণত এরা সার্ভিস রোডকে খুব একটা অ্যালাউ করে না। এদের যেটা মানে কনসেপ্ট, সেই কনসেপ্টে যে মানে ভাবনা নিয়ে এরা এগুলো করে, সেখানে সার্ভিস রোডকে খুব বেশি প্রশ্রয় দেয় না। অর্থাৎ নিয়মে কথা উঠুক, এইখানটায় দুদিকে সার্ভিস রোড করতে হবে। করতে গেলে আমি সেখানটায় ভিজিটও করিয়েছিলাম। আমি পিএসসি পক্ষ থেকে এখানকার রিজিওনাল অফিসারকে নিয়ে এসে সেখানটায় ভিজিটও করিয়েছিলাম। আবার আপনারা জানালেন, খুব ভালো হলো। আমি নিশ্চয়ই আগামী দিনে এই বাসুদেবখালীর সার্ভিস রোড করার ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখবো। আমি চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা নিশ্চয়ই করব। এটা আছে, ভাবতাই ব্রিজটা করা আছে, বেলডাঙ্গা বড়ুয়ার মোড়কে টপকিয়ে উঁচু রাস্তা করার প্রস্তাব দেওয়া আছে, সব দেওয়া আছে। আপনারা দেখবেন এগুলো সব দেওয়ার মধ্যে আছে, এগুলো শুরু হচ্ছে না। কারণ ন্যাশনাল হাইওয়েতে জেনে রাখুন আপনারা, ভারত সরকার তাদের বরাদ্দ ছেটে দিয়েছে। ভারত সরকার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে তাদের যে বরাদ্দের কাজ, সেই বরাদ্দের কাজে যে টাকা দরকার, সেটা ভারত সরকার ছেটে দিয়েছে, কেটে দিয়েছে। ফলে সব কাজ এরকম জটিল হয়ে যাচ্ছে, বিলম্ব করছে। সরকার বলে না গতিশক্তি দিয়ে করছি, গতিশক্তি নাই, মন্থর শক্তি চলছে। কয়েকদিন আগে আপনি বলছিলেন যে জেলা প্রশাসনের তরফ থেকে কাজ আটকে দেওয়া হয়েছে এবং বেশ কিছু টাকা কাজ করতে দেওয়া হয়নি। নির্বাচন ঘোষণা হয়ে গেল, কত টাকার কাজ হলো না বলে মনে করছি? দেখুন, আমি তো সব টাকা রিকমেন্ড করে দিয়েছি। স্যাংশন টাকা প্রায় 12 কোটি আটকে আছে। যেটা স্যাংশন, অর্থাৎ আমি বলে দিয়েছি যেটা জেলা প্রশাসন করা উচিত, সেটা ওরা করলো না। ফলে ভোটের আগে আর তো সম্ভব না। এই টাকাটা মানুষের যদি কাজে লাগানো যেত ভালো হতো। গরমকাল আমি বেশিরভাগ সব জলের প্রকল্প দিয়েছিলাম, বেশিরভাগ পানীয় জল এবং আর্সেনিক এবং আয়রন মুক্ত পানীয় জলের প্রকল্প দিয়েছিলাম। ওরা বলতে পারে যে আগে কেন করেননি। আগে এই জন্যই হয়নি যে এমপির কথায় সরাসরি কাজ করানোর ব্যবস্থা এর আগে ছিল না। এর আগে কি ছিল, এমপি ডিস্ট্রিক্টকে বলবে, ডিস্ট্রিক্ট তার ইচ্ছা অনুযায়ী তার মতো করে ডিপিআর তৈরি করবে, তার মতো করে সময় নেবে। এখন উল্টোটা হয়ে গেছে, ফলে আমাদের বলার সুযোগ হয়েছে। না হলে আমি তো এক একটা টার্মে আমি কত পাই, 5 কোটি এক একটা টার্মে পাই। তাহলে আমার এত টাকা জমলো কি করে? তার মানে আগে আমাকে কাজ করতে দেওয়া হয়নি। প্রশাসন কাজগুলোকে বাধা দিয়ে আটকে দিয়েছিল। কিন্তু যেহেতু এমপিএলের টাকা বরাদ্দ হলে আর ফেরত হয় না, যাকে বলে নন ল্যাপসেবল ফান্ড, তাই টাকাটা জমে থেকে গেছে। তৃণমূল ভেবেছিল গতবার আমাকে হারিয়ে তৃণমূল জিতবে, টাকাটা তারা ভোগ করবে, মানুষ সে সুযোগ দেয়নি, তাই আমার কাছে টাকাটা থেকে গেছে। সেই টাকাটা যেহেতু ল্যাপস হয় না, খতম হয়ে যায় না, তাই সেই টাকাটা পরের বছরও করা যায়। তার জন্যে আমার 12 কোটি টাকার কাজ ওরা আটকে দিল। প্রমাণ করানোর চেষ্টা করলো অধীর চৌধুরী কাজের লোক নয়, টাকা খরচ করতে পারে না। তাই আমি রেকমেন্ডেশন করে দিচ্ছি, তার তালিকা আমার কাছে আছে। যেখানকার মানুষ প্রশ্ন করবে সেখানকার মানুষকে সেই তালিকা দেখানোর জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এবং এখানকার প্রশাসন খুব পরিকল্পিতভাবে উন্নয়নকে বাধা দিয়ে তৃণমূলের হাত শক্ত করে আমাকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করলো এখানকার এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বড় দুর্ভাগ্য ব্যাপার, এটা বড় দুর্ভাগ্যের ব্যাপার। আইনত পারে না, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা আইনকে দুর্বল করে এই অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। কেড়ে নিতে পারবে না, আজ না হয় কাল, তাকে তো করতেই হবে। কিন্তু ভোট বলে বড় বালাই। ভোটের আগে অধীর চৌধুরী নামে কেউ যদি প্রশংসা করে ফেলে, সেটা না তৃণমূলের সহ্য হয় না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সহ্য হয়। কোথায় যাবো আমরা?